বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস প্রভৃতি জনপ্রিয় কাব্যগুলি লিখে যিনি সমস্ত দেশবাসীর মনোরঞ্জন করেছিলেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আজকে আলোচনা করতে বসেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার অত্যন্ত দরিদ্র পরিবার বিস্মৃম নামে একটি গ্রাম, আপনারা তো অনেকেই জানেন, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু সেই এতটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তাদের যে শিক্ষা সংস্কার, আন্তরিকতা এবং দয়ানুভবতা ইত্যাদির জন্য তিনি সমস্ত দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী। তার মহানুভবতার পরিচয় পাওয়া যায় বাবার ওষুধ কেনার টাকা, সেই ওষুধ কেনার টাকা দিয়ে গ্রামের এক অসুস্থ বালককে তিনি চিকিৎসা করিয়েছিলেন। বন্ধুরা, আমি এবার ঈশ্বরচন্দ্রের একটু বাল্য বয়সে ফিরে যাই। এখানে আলোচনা করব তার শিক্ষা জীবন, অর্থাৎ গ্রামের পঠন পাঠনটাকে শেষ করে তিনি বাবার সঙ্গে চলে আসছেন কলকাতায় 1828 সাল নাগাদ। দেখুন, মাইল ফলকগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ধরে ধরেই তিনি কিন্তু সংখ্যাগুলোকে মুখস্থ করেছিলেন। অবশেষে তারা কলকাতায় এসে বড়বাজারের একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এবং তারপরে আমরা জানি যে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হলেন। তারপরে আস্তে আস্তে তার যেরকম বয়স বাড়তে থাকলো তিনি ইংরেজি, কাব্য অলঙ্কার, বেদান্ত প্রভৃতি নিয়ে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করে আস্তে আস্তে তিনি এবার কর্মজীবনের দিকে অগ্রসর হবেন। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, সংস্কৃত কলেজে পড়তেই তিনি সেখান থেকে 100 টাকা করে বৃত্তি পেতেন এবং সংস্কৃত কলেজ থেকেই তাকে বিদ্যাসাগর উপাধিটা দেয়া হয়েছিল। আর ঠিক এই সময়তেই তার জীবনে প্রবেশ করে পণ্ডিত জয়গোপাল তর্করত্ন। গ্রাম থেকে শহরে এসে তার কি উন্নতি ঘটলো জীবনের, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে আপনাদেরকে সেইগুলোই জানিয়েছি। এবার আপনাদেরকে সম্পূর্ণ ঈশ্বরচন্দ্রের জীবনের একটা অন্য অধ্যায়ের দিকে আমি নিয়ে যাচ্ছি, আপনারা শুনতে থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা এগিয়ে দিবেন এইরকম ধরনের ভিডিওগুলো দেখার জন্যে। ঠিক আছে, দেখুন, আমাদের সমাজে যখন অন্যায়, অবিচার এবং বিভিন্ন অরাজকতা আমরা দেখছি, তখন বিভিন্ন রূপে ভগবান কিন্তু আবির্ভূত হয়েছেন এবং আমাদের সমাজটাকে সম্পূর্ণরূপে এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে কিন্তু বাঁচিয়েছেন। তা আমি এখন আলোচনা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, যিনি এই সময় নারী শিক্ষাটাকে খুব জোর দিয়েছিলেন। নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি 1857 সাল থেকে 1858 সালের মধ্যে 35টি এই মহিলা বিদ্যালয় কিন্তু তিনি স্থাপন করেছিলেন নারী শিক্ষার অগ্রগতির জন্যে। এবং সেই সাথে বাংলা ভাষাটাও যেন অনেক দূর এগোতে পারে সংস্কৃত ভাষার সঙ্গে, তারও কিন্তু তিনি ব্যবস্থা করেছিলেন। বিভিন্ন স্কুলে ইংরেজির সাথে সাথে তখন সংস্কৃত এবং বাংলা ভাষাও যেন পড়ানো হয়, সেটার প্রতি তিনি কিন্তু কঠোর দৃষ্টিপাত কিন্তু দিয়েছিলেন। তার জন্যই কিন্তু সেই সময় বাংলা ভাষাটার এতটাই উন্নতি হয়েছিল ইংরেজি এবং সংস্কৃতর সঙ্গে সঙ্গে। বাংলা ভাষায় সেই সময় হাতেখড়ি দেওয়ার জন্য তিনি বর্ণপরিচয়ের 2টি ভাগ রচনা করেন। 1856 সালের 26শে জুলাই তার যেটা সবথেকে বড় কৃতিত্ব হিসাবে আমরা মনে করি, সেটি হচ্ছে তিনি একটি আইন পাস করেন, যেই আইনের মাধ্যমে নারীদের সমাজের যে মুক্তি, সেই মুক্তির কিন্তু স্বাদ এই আইনের মাধ্যমেই তিনি দেখিয়েছিলেন। অর্থাৎ বাল্য বয়সে যাতে মহিলাদের বিয়ে না দেয়া হয়, তারা যাতে পুরুষদের সাথে স্বশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আমাদের দেশের অগ্রগতির কাজে নিজেদেরকে বিকশিত করতে পারে। কেননা আমরা অনেকেই জানি যে সেই সময় নারীরা ঘর থেকে বেরোতে পারতো না, সেইটা কিন্তু তাদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। সেই সমস্ত কুসংস্কারের হাত থেকে তিনি কিন্তু একটা সুন্দর সমাজ ব্যবস্থার দিকে যেন আমাদের দেশটা যায় তারই কিন্তু চেষ্টা করেছিলেন। তারই উদাহরণ হিসাবে আমরা এই 1856 সালের 26শে জুলাই যে বিবাহ আইন, সেটাকে আমরা ধরে নিতেই পারি তার একটা বিখ্যাত সেই সময়ের কাজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নানা অবদানের মধ্যে 3টি অবদান আমাদের কাছে অনস্বীকার্য। সেটা হচ্ছে প্রথমেই বিধবা বিবাহ আইন পাস, অল্প বয়স থেকে মেয়েদেরকে স্বশিক্ষায় শিক্ষিত করিয়ে তাদেরকে একটা কর্মকাণ্ডের দিকে পৌঁছে দেওয়া, এবং শেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই আমাদের বাংলা ভাষাটাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাছাড়া তো তার জীবনে বিভিন্ন কর্মকাণ্ড ছিলই, তা এই 3টে কর্মকাণ্ড ছাড়াও তার শেষ জীবনের যে পরিণতি, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। এত বড় একটা মহামানবের জীবনী এইটুকুনি একটা ভিডিওতে কিন্তু পুরোটা বলা সম্ভব না। তা কেমন হয়েছে না হয়েছে গোটাটা দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। এইটুকুনি আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো একটা ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে। ঠিক আছে, আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভালো লাগছে,
কিন্তু কমেন্টগুলো একটু বেশি বেশি করে করবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে এই ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন, যাতে অন্যান্য লোকের কাছে পৌঁছে যায়, করে আমার এই চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন, আমি এইটুকুনি আশা রাখি। ঠিক আছে বন্ধুরা, এবার তার একটু কর্মজীবনের দিকে আবার আমি ফিরে আসি। 1841 সালের 29শে ডিসেম্বর 50 টাকা মাসিক বেতনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পদ অলঙ্কিত করলেন। 1846 সালে তিনি সংস্কৃত কলেজের সরকারি সম্পাদকের পদ গ্রহণ করেন। 1849 সালের মাসিক 80 টাকা বেতনের ফোর্ট উইলিয়াম কলেজের কোষাধ্যক্ষ হিসাবে তিনি আবার যোগদান করেন। এরপরে 1850 সালের 4 ডিসেম্বর এলো সেই দিনটা, যেদিন তিনি ফোর্ট উইলিয়াম কলেজটাকে পুনরায় ত্যাগ করে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট, ওয়ার ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি পরিদর্শকের কাজে নিযুক্ত হলেন। 1847 সালের বেতাল পঞ্চবিংশতি হিন্দি থেকে বাংলায় অনুবাদ করার মাধ্যমে তার খ্যাতি সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। এরপর থেকে তিনি শকুন্তলা, সীতার বনবাস, জীবনচরিত, নীতিবোধ প্রভৃতি রচনা করলেন। কথামালা ইংরেজি থেকে বাংলা রচনা করেন। শিক্ষামূলক গ্রন্থ হিসাবে 1855 সালে তিনি বর্ণপরিচয় প্রথম এবং দ্বিতীয় খণ্ড, 1853 সালে ব্যাকরণ কৌমুদী এবং সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেন। এছাড়া তার সম্পাদনায় কিছু অন্যান্য গ্রন্থগুলি হল অন্নদামঙ্গল, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলাম প্রভৃতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সমগ্র জীবনটা উৎসর্গ করেছিলেন এই মানব জাতির উদ্দেশ্যে। তার জন্য তিনি সমগ্র ভারতবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। এবার আমি আলোচনা করছি তার শেষ জীবন সম্পর্কে। নিমতলা শ্মশানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আসা হয়েছে। তার এই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি সংগ্রহ করেছি। 1857 থেকে 1858 সাল অবধি 1 বছর নারী শিক্ষা প্রসারের জন্যে তিনি এতটাই আত্মনিয়োগ করেছিলেন নিজেকে যে বিদেশ থেকেও অনেকে তার এই ডাকে সাড়া দিয়েছিল। সেই সময় মিস মেরি কার্পেন্টার নামে এক ভদ্রমহিলা বিদেশ থেকে আমাদের এই কলকাতায় এসে উপস্থিত হয়ে বিদ্যাসাগর মহাশয়কে বললেন যে তিনি গোটা কলকাতা সহ আশেপাশের গ্রামগুলিকে দেখবেন এবং ঈশ্বরচন্দ্র মহাশয় যেন তার সঙ্গে থাকেন। যথারীতি তারা দুজনে কলকাতাটা যাওয়ার উদ্দেশ্যে যখন ঘোড়ার গাড়িতে করে অগ্রসর হবেন, কিছু দূর যেতেই গাড়ির চাকা খুলে যাওয়াতে তিনি ঘোড়ার গাড়ি থেকে এতটাই জোরে নিচে পড়েছিলেন যে তার অগ্নাশয়ে চোট লেগেছিল। সেইটা ছিল তার জীবনের একটা চরম পরিণতি। এটা কিন্তু তার ভালো হয়নি। নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের পুত্র, যিনি কলকাতায় থেকে ভালোভাবে পড়াশোনা শিখে মানুষ হোক, এটাই তার উদ্দেশ্য ছিল। তাই তিনি যখন গ্রাম থেকে তার ছেলেকে ফিরিয়ে আনার জন্যে অগ্রসর হবেন, সেই সময় কিন্তু গ্রাম থেকে তার কাছে চিঠি এলো যে তার ছেলে গ্রামেই থাকবে। তার বাবা তিনি এটা মানতে চাইছেন না, অর্থাৎ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এতে বাধা দিচ্ছেন। কিন্তু গ্রামে তার ছেলের বেহাল্যপনাটা ক্রমাগত বেড়ে যেতে থাকলো। বিদ্যাসাগর মহাশয়ের 2 ভাই হরচন্দ্র এবং হরিশ্চন্দ্র, যারা কলকাতাতে ছিল, তারা কিন্তু পরপর 2 বছরের মাথায় কলেরায় আক্রান্ত হয়ে মারা গেল। এতে তিনি কিন্তু আরও ভেঙে পড়লেন। একই সময়তে 2 ভাইয়ের মৃত্যু, অপরদিকে তিনি তার নিজের ছেলেকে গ্রাম থেকে শহরে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য যখন বাধাপ্রাপ্ত হচ্ছেন তার বাবার কাছে, বিদ্যাসাগর মনে মনে এতটাই ভেঙে পড়লেন যে তিনি আহার নিদ্রা মোটামুটি সেই সময় থেকেই ত্যাগ করতে শুরু করেছিলেন। শেষ জীবনে নিজের ছেলেকেই তিনি ত্যায্যপুত্র করেছিলেন, দেখতে পারতেন না। এবং এই যে বিধবা আইন পাস, তারপরে নারী শিক্ষার উন্নতি প্রভৃতি তিনি একাই কার্য সামলিয়েছেন। শেষ জীবনে কেউ তার এসবে সাথও দেয়নি, এগিয়েও আসেনি, তিনি একা একাই থাকতেন। এটাই ছিল তার শেষ জীবনের পরিণতি। আমি মোটামুটি আপনাদেরকে একটু বলেছি যতটা পেরেছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন। এবং লাস্টে এটাও জানা যায় তার নিজের বাবা নাকি কাশিবাসি হয়ে গিয়েছিলেন, ছেলের মুখ দেখব